নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকে আলোচনায় সবাইকে স্বাগত। সমীরণদার মনে হয় নেটওয়ার্কের ইস্যু। তো হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আমাদের একটি বিশেষ আলোচনা সভা। আজকে আমাদের সাথে আছেন প্রফেসর প্রদীপ বাসু স্যার। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতে হেজিমনি আরো অন্তর্ভুক্তিমূলক মার্ক্সবাদের সন্ধানে। এটি একটি খুবই প্রাসঙ্গিক আলোচনা সভা। তো আমি স্যারকে অনুরোধ করব যে আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র এবং তার কর্ণধার অ্যাডভোকেট প্রকাশ চক্রবর্তী, অধ্যাপক সমীরণ দাস প্রমুখ সকলকেই অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আমি তাহলে অন্যদিন যখন আমি চেয়ার করি তখন আমি চর্চা কেন্দ্রের পরিচয় দিই বা বক্তার পরিচয় দিই বা বিষয়টাকে ইন্ট্রোডিউস করি। তা আজকে যখন আর কেউ নেই এখানে, তখন আমি সরাসরি আমি শুধু এইটুকু জানিয়ে রাখি যে আমি রাষ্ট্রবিজ্ঞানের মাস্টারমশাই ছিলাম, প্রথমে স্কটিশ চার্চ কলেজে, পরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। এই আমার পরিচয়। আর রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র প্রায় 4 বছর ধরে 300-র ওপরে এই ধরনের সেমিনার, ওয়েবিনার, গরিব ছাত্রছাত্রীদের সাহায্য দান ইত্যাদি কাজ করে থাকেন। তো আমি আজকে বাংলাতে বলবো। ভারতে হেজিমনি বা আধিপত্য, মানে হেজিমনির বাংলা কেউ কেউ প্রভুত্ব, প্রভাব ইত্যাদি করেছেন। তো আমার মনে হয় যে ডমিনেশনের বাংলা যদি করি আমি প্রভুত্ব, অথরিটির বাংলা হওয়া উচিত কর্তৃত্ব, এবং সেক্ষেত্রে হেজিমনির বাংলা হতে পারে আধিপত্য। যাই হোক, ভারতীয় সংস্কৃতিতে হেজিমনি আর এইটারই সূত্র ধরে আমি আলোচনা করব আরো অন্তর্ভুক্তিমূলক মার্ক্সবাদের সন্ধানে, মানে ইন সার্চ অফ আ মোর ইনক্লুসিভ মার্কসিজম ইন ইন্ডিয়া। তো হেজিমনি বলতে সরাসরি প্রথমে গ্রামসিতে চলে যাই, কারণ গ্রামসি থেকেই এই ধারণাটি নেওয়া। তবে গ্রামসির আলোচনা আমরা এখানে অনেকবার করেছি, তাই খুব সংক্ষেপে আমি যে অর্থে হেজিমনি বা আধিপত্যকে ব্যবহার করছি, খুব সংক্ষেপে গ্রামসির সেই ধারণাটিকে আমি এখানে রাখবো। যেমন গ্রামসি আমরা জানি ইটালিতে আন্তোনিও গ্রামসি, তিনি ছিলেন ইটালিয়ান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক, বিপ্লবী ও নেতা। মুসোলিনির জেলে তিনি দীর্ঘকাল কারারুদ্ধ ছিলেন, অমানুষিক অত্যাচারের বলি হয়েছিলেন। তো জেল থেকে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। তার শরীর খুব অসুস্থ ছিল। 1937 সালে তার মৃত্যু হয়। জন্ম 1891 সালে। গ্রামসি বলছেন রাষ্ট্র সম্পর্কে কিছু নতুন কথা। প্রথাগত মার্ক্সবাদী সংজ্ঞায় আমরা জানি যে রাষ্ট্র হচ্ছে বলপ্রয়োগের যন্ত্র, শ্রেণী শাসনের ও শোষণের হাতিয়ার। লেনিনের দেওয়া সংজ্ঞাটা হলো তাই। কিন্তু গ্রামসি তার সঙ্গে আরেকটু অ্যাড করছেন, যোগ করছেন। তিনি বলছেন যে রাষ্ট্রের দুটো দিক আছে।
একটা হচ্ছে পলিটিক্যাল সোসাইটি, রাজনৈতিক সমাজ, আর একটা হচ্ছে সিভিল সোসাইটি বা পৌর সমাজ বা নাগরিক সমাজ। পলিটিক্যাল সোসাইটিটা হচ্ছে মূলত বলপ্রয়োগ কেন্দ্রিক, মানে যেটা লেনিনের সংজ্ঞার সাথে খুব মিলে যায়, অর্থাৎ কারাগার, পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি, আমলাতন্ত্র, আদালত ইত্যাদি প্রতিষ্ঠানকে নিয়ে গড়ে ওঠে রাজনৈতিক সমাজ। এটা সরাসরি বলপ্রয়োগ করে নাগরিকদের ওপরে। কোথাও বিদ্রোহ টিদ্রোহ দেখলেই সঙ্গে সঙ্গে দমন করবে, বলপ্রয়োগ করবে। কিন্তু বিদ্রোহ তো সবসময় হয় না, বিপ্লব তো দূরের কথা। কেন? তখন গ্রামসি বলছেন এর কারণ রাষ্ট্রের আর একটা দিক আছে, সেটা হলো সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ। এখানে অনেক ভলান্টারি অর্গানাইজেশন, স্বেচ্ছামূলক সংগঠন, মঞ্চ, সংস্থা এগুলো থাকে। যেমন ধরুন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি, তারপরে সেমিনার সোসাইটি, ডিবেটিং সোসাইটি, পত্র পত্রিকা, জার্নাল, তো ধর্মীয় সংগঠন, গণমাধ্যম ইত্যাদি। এই সংস্থাগুলোর বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে সাধারণভাবে মনে করা হয় যে এগুলো রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে অনেকটা মুক্ত এবং এগুলো রাষ্ট্রের সরাসরি বলপ্রয়োগের যন্ত্র নয়, এগুলো একটা অটোনমাস ডোমেন, একটা স্বয়ংশাসিত ক্ষেত্র। এবং তার ফলে এখানে রাষ্ট্র সরাসরিভাবে জনসাধারণকে নিয়ন্ত্রণ করে না। একটা স্বাধীনতার ক্ষেত্র এখানে বিরাজমান। তাহলে কি দাঁড়াচ্ছে? রাষ্ট্রের মধ্যে দুটো দিক আছে, একটা হচ্ছে পলিটিক্যাল সোসাইটি, একটা সিভিল সোসাইটি। পলিটিক্যাল সোসাইটিটার ভিত্তি হলো কোয়ারশন বা বলপ্রয়োগ, মানে ফোর্স, ভায়োলেন্স। আর কনসেন্টের ভিত্তিটা হচ্ছে সম্মতি, নাগরিকদের সম্মতি। কিসের প্রতি? না, রাষ্ট্রের ও শাসক শ্রেণীর শাসনের প্রতি সম্মতি। তাহলে সিভিল সোসাইটি যদি এরকমই হয়, বিভিন্ন বেসরকারি ভলান্টারি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে গঠিত হয়, তাহলে তার মধ্যে এক ধরনের স্বাধীন চিন্তা থাকার কথা, সেখানে অবাধ বিতর্ক, আলাপ আলোচনা এগুলো হতে পারে। এখানে গ্রামসি বলছেন যে এইগুলো থেকেই, এই প্রতিষ্ঠানগুলো থেকে জন্ম নেয় একটা কমন সেন্স বা অভিন্ন একটা সাধারণ বোধ বুদ্ধি, কমন সেন্স। এটাকে কেউ মনে করেন না যেটা রাষ্ট্র কর্তৃক সৃষ্ট ও নিয়ন্ত্রিত, বরং কমন সেন্স হচ্ছে মানুষের মনে হয় যে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক
অনেকটা ভাবা হয় স্বতঃস্ফূর্ত, এরকম কতগুলো বোধ বুদ্ধি মানুষের মধ্যে গড়ে ওঠে। এটা হলো কমন সেন্স। এখন এই কমন সেন্স আসে কিন্তু গ্রামসির মতে বুর্জোয়া হেজিমনি থেকে, মানে শাসক বুর্জোয়া শ্রেণী তারা একটা পুঁজিবাদী রাষ্ট্রে তারা পর্দার আড়াল থেকে আসলে নিয়ন্ত্রণ করে এই সিভিল সোসাইটিকে এবং এই সমস্ত তথাকথিত ভলান্টারি ইনস্টিটিউশনগুলোকে। আসলে বুর্জোয়া নিয়ন্ত্রণ করে এগুলোকে, কিন্তু সেটা বুঝতে দেয় না। এটাই হচ্ছে হেজিমনি বা আধিপত্য। পুরোটা হচ্ছে আইডিওলজিক্যাল কালচারাল হেজিমনি, মতাদর্শগত ও সাংস্কৃতিক আধিপত্য। এইটা প্রচ্ছন্নভাবে সমগ্র সিভিল সোসাইটিতে পরিব্যাপ্ত হয়ে থাকে, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি না, স্পষ্ট চোখে দেখতে পাই না, যতক্ষণ না গ্রামসির মতো কোনো মার্ক্সবাদী বিপ্লবী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, বিশ্লেষণ করেন, এই হেজিমনির স্বরূপ উন্মোচন করেন। যতক্ষণ না সেটা করেন ততক্ষণ আমরা বুঝতেই পারি না। আমরা মনে করি এটা আমাদের স্বাধীন, স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক কমন সেন্স। অর্থাৎ আমাদের যে চিন্তা প্রক্রিয়াটা, যেটাকে আমরা খুব স্বাভাবিক বলে ভাবি, স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক, হ্যাঁ, অনিয়ন্ত্রিত, রাষ্ট্রের প্রভাব থেকে মুক্ত, সেই থট প্রসেসটা, চিন্তন প্রক্রিয়াটাকেই কিন্তু আসলে নিয়ন্ত্রণ করে বুর্জোয়া শ্রেণী। এবং তার ফলে শাসনের প্রতি একটা বৈধতা সৃষ্টি হয়। বুর্জোয়া শ্রেণী এমনভাবে তার হেজিমনি প্রতিষ্ঠা করে যাতে করে মনে হয় যে বুর্জোয়া শ্রেণীর শাসনটাই হচ্ছে ন্যায্য, ন্যায়সঙ্গত, বৈধ। তারাই তো রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, শিক্ষাগত, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে সবচেয়ে অগ্রসর। আমাদের চেয়ে তারা অনেক বেশি দক্ষ, অগ্রসর, এবং আমাদের সমগ্র সমাজকে তারা একটা নৈতিক নেতৃত্ব দেয়। যথার্থ ন্যায্য শাসন প্রতিষ্ঠিত হয়। এই যে বিশ্বাসটা, শাসিত নাগরিকদের মনের মধ্যে এই যে বিশ্বাসটা, তাদের চিন্তনে, মননে, এই বিশ্বাসটা থেকেই আসছে লেজিটিমেসি বা বৈধতা বা ন্যায্যতা। যে হ্যাঁ, ঠিক আছে, যতই ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, যতই পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুক মারধর খাক বাংলা বলার জন্যে, যতই মুসলিমদের ওপরে আঘাত নেমে আসুক, যতই ট্রাম্পের আমেরিকাতে LGBTQIA+ মানুষদের ওপরে এবং মাইগ্রেন্টদের ওপরে, বিশেষত যারা দরিদ্র শ্রমজীবী তাদের ওপরে, এবং যারা অশ্বেতকায়, যারা হোয়াইট নন, তাদের ওপরে যে আক্রমণগুলো নেমে আসছে, এটা ঠিকই, কিন্তু এগুলো তো আসলে শাসকরা আমাদের ভালোর জন্যই করছে, তাই না? নাগরিকরা যাতে সুস্থ, সুখী, প্রাচুর্য, সম্পদ, নিরাপত্তা ভোগ করতে পারে, তার জন্যই তো বুর্জোয়া শ্রেণী এতটা সুন্দরভাবে শাসন করছে। তাই এটা বৈধ, তাই কোনো বিপ্লবের ডাক দেওয়াটা বোকামি, হঠকারিতা, এবং তাই কোনো বিদ্রোহ করা সেটাও সঙ্গত নয়। তাহলে
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানে মূল কথাটা কি, লেনিন যেখানে বলছেন যে বুর্জোয়ারা যখন শাসন শোষণ করে তখন তো মানুষের প্রচন্ড সাফারিং হয়, দুঃখ দুর্দশা যন্ত্রণা হয়, তখন মানুষ শ্রেণী সংগ্রামে আরো এগিয়ে চলে। আর গ্রামসি বলছেন যে সাফারিংটাই যথেষ্ট নয়, কারণ অনেক সাফারিংকে মানুষ ন্যায্য মনে করে। যেমন চড়ক পুজোয় গায়ে অস্ত্র বিদ্ধ করে, মহরমের সময় মুসলিমরা অনেক দুঃখ কষ্ট বরণ করে নেন, অনেকে উপোস করে থাকেন, অনেকে নীল পুজোয়, মানে নারী পুরুষ নির্বিশেষে আপনারা দেখবেন হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এই শ্রাবণ মাসে জয় বাবা লোকনাথ বলতে বলতে ভারী ভারী সমস্ত পাত্র নিয়ে পায়ে হেঁটে তারা লোকনাথ মন্দিরে যাচ্ছেন। অর্থাৎ সাফারিং মাত্রেই কিন্তু মানুষ সেটাকে অন্যায্য মনে করছেন না, যে সাফারিংটাকে তারা অন্যায্য মনে করছে, অন্যায় মনে করছে, সেই সাফারিংটার বিরুদ্ধেই প্রতিরোধ করেন তারা। মানে আমি এখানে বলতে চাইছি যে সাফারিং এর সঙ্গে সেন্স অফ জাস্টিসটা যুক্ত হওয়া দরকার। কেমন? এবার গ্রামসি যেটা দেখালেন যে শুধু সাফারিং থেকে সরাসরি শ্রেণী সংগ্রাম বিপ্লব আসে না, বরং সাফারিংকে মনে করতে হবে। মানুষ যখন মনে করবেন যে সাফারিংটা অন্যায্য, তখনই তারা বিদ্রোহে বা শ্রেণী সংগ্রামে এগিয়ে যেতে পারেন। অর্থাৎ সাফারিং এর সঙ্গে জাস্টিস থাকতে হবে, সেন্স অফ জাস্টিস। কেমন? এই যে হেজিমনি, এটা তো আমাদের মানুষের মনের মধ্যে ওই সেন্স অফ জাস্টিসটাকে তৈরি করে দিচ্ছে। জাস্টিস তো কেউ জন্ম থেকেই শিখে আসছে না, জাস্টিসের অনেক ব্যাখ্যা আছে, অনেক রকম তত্ত্ব বিতর্ক আছে। মোটামুটি ভাবে বলা যেতে পারে জাস্টিসও সামাজিকভাবে নির্মিত হয়, এবং ফুকোর তত্ত্ব নিলে ক্ষমতা এবং ডিসকোর্স এবং প্রতিষ্ঠানের দ্বারা, ভাষার দ্বারা সেন্স অফ জাস্টিসটা গড়ে ওঠে, কনস্ট্রাক্টেড হয় আমাদের মনে। তবে জাস্টিসটার সেন্স থাকলে তখন মানুষ সেই শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করবে না, তারা মনে করবে যে ঠিক এটা ন্যায্য। গ্রামসি এই দিকটাকেই তুলে ধরছেন বলে আমার মনে হয়। মানে সাফারিং ইজ নট ইনাফ, সাফারিং মাস্ট বি accompanied by a kind of sense of justice. আর সুতরাং এই যে ন্যায়বোধ, মানে চেতনার মধ্যে যে ন্যায়বোধ, সংস্কৃতি, এই জায়গাটাকে গ্রামসি খুব গুরুত্ব দিয়ে তুলে আনছেন। হ্যাঁ, যদিও তিনি মার্ক্সবাদী, বিপ্লবী, শ্রেণী সংগ্রামে বিশ্বাসী, তিনি লেনিনের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন, কমিউনিস্ট পার্টির নেতা, কিন্তু তার চিন্তার এইখানেই একটা নতুনত্ব, একটা স্বকীয় বৈশিষ্ট্য, যে তিনি এই সাংস্কৃতিক বা চৈতন্যের দিকটাকে বা সেন্স অফ জাস্টিসকে, অর্থাৎ লেজিটিমেসিকে তিনি খুব গুরুত্ব দিয়ে তুলে ধরলেন। আচ্ছা, এবার আসছি আমরা পরবর্তী স্লাইডে। 2 নম্বর স্লাইডে এখানে অনেকটা কিছু লেখা আছে, আমি অবশ্য খুব ছোট করে বলবো, নইলে শেষ করতে পারবো না। সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই হেজিমনিটা কেমন, তার তো অজস্র উপাদান আছে, গুণে শেষ করা যাবে না, কিন্তু কতকগুলো ডমিন্যান্ট মানে প্রাধান্যকারী উপাদানকে আমরা এখানে আনতে পারি। এবং সেই উপাদানগুলো আনার আগে আমরা বলে নেব যে এই উপাদানগুলো আমাদের চিন্তার মধ্যে রয়েছে, সংস্কৃতিতে রয়েছে, ভাবনায় মননে রয়েছে, এবং এই উপাদানগুলো কতগুলো স্টিরিওটাইপের জন্ম দেয়।
মানে বারবার পুনরাবৃত্তি হয় এমন কতগুলো ছাঁচ। যেমন মুসলিমরা হচ্ছে খুব হিংস্র, আপনাকে মুসলিমের ছবি আঁকতে বললেই আপনি আঁকবেন মাথায় ফেজ টুপি, দাড়ি, একটু হিংস্র মুখের ভাব। আবার যদি আপনাকে বলা হয় আমেরিকান বা ব্রিটিশকে আঁকতে, আপনি আঁকবেন সেখানে বেশ সভ্য, রুচিশীল, বেশ সুটেড বুটেড একজন সাহেব, সাদা চামড়া। একজন আফ্রিকানকে আঁকতে বললে আপনি বলবেন, লিখবেন যে আফ্রিকান হচ্ছে একটু কালো রং, কোকড়া চুল, ঠোঁট পুরু, একটু অনুন্নত সভ্যতার মানুষ। অর্থাৎ কতগুলো স্টিরিওটাইপ আমাদের মনে না গেঁথে যায়, এবং সেগুলোর ভেতর কাজ করে এসেনশিয়ালিজম বা সারবত্তা, সারসত্তা। মানে আমরা ধরে নিই যে মুসলিম মানেই সে এইরকম একটু হিংস্র, আর আফ্রিকান মানেই সে একটু অসভ্য, জঙ্গল পশু পাখির সঙ্গে জড়িত, আর আমেরিকান সাহেব মানে বা ব্রিটিশ সাহেব মানে একটু সভ্য, শিক্ষিত। সাঁওতাল মানে তীর ধনুক, ছোট্ট একটা কাপড়ের টুকরো কোমরে। আর এগুলো হচ্ছে স্টিরিওটাইপ, যেগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে এসেন্সগুলো। মানে এসেন্স বাদ দিয়ে আমরা কোনো স্টিরিওটাইপ ভাবতেই পারি না, এবং এসেন্সের ভাবনা থেকেই স্টিরিওটাইপটা তৈরি হয়। আর কি না, ওই স্টিরিওটাইপটা আবার ওই এসেন্সকে রিপিটেশনের মাধ্যমে আরো দৃঢ় করে। যতবার আপনি ভাববেন যে মুসলিম, ততবার ভাববেন যে মুসলিম মানেই একটু হিংস্র প্রকৃতির, আর যতবার এইটা ভাববেন হিংস্র প্রকৃতির মুসলিম, ততবারই মুসলিম ভাবতে গেলে আপনার ওই ধারণাটাই আরো দৃঢ় হবে। আর কি না, হেজিমনির এলিমেন্টগুলো আলোচনার আগে আরেকটা কথা বলে নেওয়া দরকার, যে আমাদের দেশে যে এলিট রুল রয়েছে, এলিট মানে কি, মানে সমাজের উচ্চতম স্তর, মানে অভিজাত অংশ, এখনকার বাংলায় বলা হয় প্রবর গোষ্ঠী। এই যে এলিট, একদিকে সবচেয়ে ওপরে এলিট, আর একদম নিচু তলার মানুষরা হলো সাবঅল্টার্ন, নিম্নবর্গ। তা এই যে এলিট শাসন করে, এই শাসনটাকে বৈধতা দেয় আমাদের দেশে এই মতাদর্শগত ও সাংস্কৃতিক আধিপত্য। সোজা কথা হলো এইটা। তাহলে এই আধিপত্যটা মানে আমাদের, আরো সোজা করে বললে, আমাদের সাধারণ ভারতীয়দের চিন্তা ভাবনার মধ্যে কি ধরনের ভাবনা আছে, সেই ভাবনাগুলো এক এক মানুষের মনে নিশ্চয়ই এক এক রকম, কিন্তু তবু একটা জেনারেল প্যাটার্ন আছে। অর্থাৎ সেখানে কতকগুলো ভাবনা ডমিনেট করে, আর প্রান্তে কিছু কিছু ভাবনা থেকে যায়। তাই যে ডমিনেট করে যে ভাবনাগুলো, এগুলো আমাদের সংস্কৃতিকে ভীষণভাবে আচ্ছন্ন করে রেখেছে। এবং নতুন যেসব শিশুরা জন্মায় সমাজে, তাদের যখন সোশ্যালাইজেশন হয়, তখন দেখা যাবে, সামাজিকীকরণ হয়, তখন দেখা যাবে যে এই ডমিনেন্ট এলিমেন্টগুলো তাদের চিন্তাকে দখল করে বসে আছে। অর্থাৎ হেজিমনি ভাবনাটা আমাদের হেজিমনির কনসেপ্টটা, ধারণাটা আমাদের ভাবনার প্রতি ভীষণভাবে আলোকপাত করে। অবশ্য তার মানে এই নয় যে হেজিমনি শুধুমাত্র একটা চিন্তনের আধিপত্যের ব্যাপার, কারণ চিন্তনের আধিপত্যটাই তো বৈধতা দিচ্ছে একটা শ্রেণী শাসন এবং শ্রেণী শোষণ ব্যবস্থাকে, মানে বুর্জোয়ার শাসন এবং পুঁজিপতি শোষণ ব্যবস্থাকে। তাহলে শ্রমিক এবং কৃষক এবং শ্রমজীবী মানুষদের ওপর যে অর্থনৈতিক শোষণ চলে, সেইটাকে এটা বৈধতা দেয়, হেজিমনিটা ভাবনাগুলোই বৈধতা দেয়। কেমন? তাহলে ওই ব্যবস্থাটার সঙ্গে এই হেজিমনিটা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। মানে কারখানায় শ্রমিক শোষণ,
বা গ্রামে গঞ্জে কৃষক শোষণ, আদিবাসী শোষণ, প্রকৃতিকে লুণ্ঠন করা শিল্পায়নের মাধ্যমে, অবাধ শিল্পায়নের মাধ্যমে, এই সব কিছুর কাজগুলোর সঙ্গে কিন্তু এই চিন্তনটা আছে। চিন্তনটা ওই কাজগুলোকে বৈধতা যোগায় বলেই তো কাজগুলো চলতে পারছে, তাই না? আবার কাজগুলো যত চলে তত নিশ্চয়ই এই চিন্তনগুলো আরো দৃঢ় হয়। মানে এটাকে মার্কসের ভাষায় বলতে পারি একটা ডায়ালেকটিক্যাল প্রসেস, একটা দ্বান্দ্বিক প্রক্রিয়া, একটা আরেকটার ওপর নির্ভরশীল তার অস্তিত্বের জন্য। মানে ওয়ান ইজ দ্য কন্ডিশন ফর দ্য পসিবিলিটি অফ দি আদার। একটার সম্ভাবনার জন্য প্রয়োজনীয় শর্ত হলো অন্যটা। এটাই হচ্ছে হেজিমনি। মানে শাসন এবং শাসনের পেছনে চিন্তনের বৈধতা, ভাবনার বৈধতা, এই দুটো কিন্তু চলছে। যাই হোক, এবার আমরা আসি দি ডমিনেন্ট এলিমেন্টস অফ হেজিমনি। হেজিমনির প্রাধান্যকারী উপাদানগুলো ঠিক কি? প্রথমে হচ্ছে যে ভাবা হয় যে প্রকৃতিকে লুণ্ঠন করাটা কিন্তু কোনো অন্যায় নয়। এটা হলো 1 নম্বর। আমি এরকম চারটে বলবো, 1 2 3 4। তার মানে কি? মানে প্রকৃতির ওপরে নিয়ন্ত্রণ, প্রভুত্ব কায়েম করো, এবং এই যে পাশ্চাত্য ধরনের ডেভেলপমেন্ট, উন্নয়ন, এইটাকে বৈধ ভাবো। আর কি? হিউজ প্রোডাক্টিভিটি, আর সায়েন্স এবং টেকনোলজির ব্যাপক ব্যবহার, যাতে অর্থনৈতিক বৃদ্ধি ঘটে, এবং তার মাধ্যমে তার সাথে আসে ভারী শিল্পায়ন। যতই এর দ্বারা পরিবেশের ধ্বংস সাধন হোক, গ্রিন হাউস গ্যাস এমিশন হোক, বা বায়ু দূষণ হোক, বা ক্লাইমেট চেঞ্জ হোক, বা অ্যানথ্রোপোসিন যেটাকে বলা হচ্ছে আজকের যুগে, যে জিওলজিক্যাল চেঞ্জের ওপরে মানুষের নিজের এই সমস্ত কাজকর্ম একেবারে ভয়ঙ্করভাবে প্রভাব ফেলছে। যেটা হাজার হাজার বছর ধরে যেটুকু পরিবর্তন দেখা যেত, এখন সেটা খুব কম সময় ঘটছে। আর কি? এটা হলো অ্যানথ্রোপোসিন। আর ইকোলজিক্যাল ইমব্যালেন্স, মানে বাস্তুতান্ত্রিক যে ভারসাম্যহীনতা, ডিফরেস্টেশন মানে অরণ্য ধ্বংস, বায়োডাইভার্সিটি মানে জৈব বৈচিত্র্য এবং প্ল্যান্টস উদ্ভিদদের গাছপালার ধ্বংস, অ্যানিম্যাল রাইটস পশু পাখিদের অধিকারকে ধ্বংস, এবং কোনো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে কোনো স্থিতিক্ষম, মানে সোজা কথা টেকসই টিকে থাকবে এমন কোনো উন্নয়নের ভাবনা না থাকা, এইগুলো হচ্ছে পাশ্চাত্যকে এই যে নকল করা, এটা বলা যেতে পারে এক ধরনের সেমি কলোনিয়াল ইমিটেশন। সেমি কলোনিয়াল মানে এটা আধা উপনিবেশিক। মানে আমরা উপনিবেশ ছিলাম তো, ফলে আমাদের প্রভুরা যা কিছু রাস্তা দেখিয়ে গেছে সেটাই হচ্ছে আমাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য রাস্তা। এ হলো 1 নম্বর। 2, ভারতীয় হেজিমনির দ্বিতীয় প্রাধান্যকারী উপাদানটা হচ্ছে রেশনালাইজেশন অফ নিওলিবারাল ভ্যালুজ অ্যান্ড ক্লাস এক্সপ্লয়টেশন। মানে এই যে গ্লোবাল কর্পোরেট ক্যাপিটাল, তার যে বিশ্বজোড়া পুঁজির প্রাধান্য, যেখানে নয়া উদারনৈতিক মূল্যবোধগুলোকে যৌক্তিকতা দেওয়া হচ্ছে, ন্যায্য ভাবা হচ্ছে, কেমন, এবং শ্রেণী শোষণকেও ন্যায্য ভাবা হচ্ছে, বৈধ ভাবা হচ্ছে। কেন না ব্যক্তিতে একটা আরো সম্পদের মালিক হতে হবে, একেবারে সেই ইঁদুর দৌড়ের মতো চূড়ান্ত স্বার্থপরতা। আর কি?
প্রফিট মোটিভ, যে কোনো মূল্যে মুনাফা বাড়িয়ে যেতে হবে, যেটা পুঁজিতন্ত্রের মূল একটা তাগিদ। কমোডিটি ফেটিসিজম মানে পণ্যরতি, মানে পণ্য দ্রব্যকেই জীবনের সারসত্য বলে গ্রহণ করা। হ্যাঁ, অবসেশন উইথ কমোডিটি, ওই পণ্যদ্রব্যের জন্য একটা অবসেশন, একটা ম্যানিয়া, একটা ভয়াবহ রকমের আসক্তি, এটা কনজিউমারিজম। মানে যে কোনোভাবে হোক এই পণ্য ভোগটাকে বাড়ানো, মানে আমার এটা চাই, আমি সাউথ সিটি মলে গেলাম, আমি সিটি সেন্টারে গেলাম, ওটা দেখলাম, এটা দেখলাম, আমাকেও কিনতে হবে ওই জিনিসটা, এই জিনিসটা। মানে যতক্ষণ আমি কিনছি আমার জীবনে শান্তি নেই, আনন্দ নেই, হ্যাঁ, ভালোবাসা নেই, প্রেম প্রীতি নেই, সন্তুষ্টি নেই, ইত্যাদি। এরপরে আসছে এলিয়েনেশন। এটা একটা বিস্তারিত ধারণার ব্যাপার, প্রয়োজন হলে কোনো একদিন আমি এটার উপরে আলাদা করে বক্তব্য রাখতে পারি। এলিয়েনেশন মার্কসের, মানে তরুণ মার্কসের মূলত ধারণা, সেই 1844 ইপিএম মানে ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস, তাতে তার অসাধারণ বিশ্লেষণ আছে এলিয়েনেশন নিয়ে, বিচ্ছিন্নকরণ। সোজা কথায় উৎপাদনকারী শ্রমজীবী মানুষ, সে তারই শ্রমে উৎপাদিত পণ্য এবং সেই উৎপাদন প্রক্রিয়া থেকে নিজে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তার না আছে মালিকানা, না আছে কোনো নিয়ন্ত্রণ, সে ভিখারি, অথচ সেই কিন্তু স্রষ্টা। এ হলো এলিয়েনেশন। আরো অনেকগুলো দিক আছে। আর রিইফিকেশন, যেটা লুকাচ এলিয়েনেশনের ধারণার ভিত্তিতে আরো ব্যাখ্যা করেছিলেন। রিইফিকেশন, রিজ মানে হচ্ছে বস্তু, মানে বস্তুতে পরিণত হওয়া। রিইফিকেশন মানে থিঙ্গিফিকেশন, মানে জীবন্ত শ্রমজীবী মানুষ সে যখন একটা প্রাণহীন বস্তুতে পরিণত হয়, তার বেশি তার মূল্য নেই, তখনই তাকে বলা হবে রিইফিকেশন। এসবগুলো পুঁজিবাদী ব্যবস্থার অনেক ডিটেলে এগুলোকে ব্যাখ্যা করা যায়, পুঁজিবাদী ব্যবস্থার বৈশিষ্ট্য। আর নিওলিবারালিজম যেটা করে, ওই মার্কেট ইকোনমিটাকে ম্যাক্সিমাইজ করে দেয়, কেমন বাজার অর্থনীতিকে, মানে রাষ্ট্রের ভূমিকা কমে যায়, অথচ এই মার্কেট ইকোনমির মানে বাজার অর্থনীতির ভূমিকাকে সর্বাধিক করে তুলতে রাষ্ট্রই প্রধান ভূমিকা নেয়। এ ভারী মজার ব্যাপার। রাষ্ট্র নিজেই উদ্যোগ নেয় যে রাষ্ট্রের অর্থনৈতিক ভূমিকা বা অর্থনীতিতে ভূমিকা আরো হ্রাস পাক, কমতেই থাকুক। কেমন এইসব নিয়ে আমরা জানি যে ওই হায়েক, তারপরে ফ্রিডম্যান, নজিক, এরকম অনেকের বিশ্লেষণ, তাত্ত্বিক বিশ্লেষণ আছে এগুলোকে সমর্থন করে, নিওলিবারালিজমকে সমর্থন করে। আচ্ছা, আর কি এই সমস্ত বুর্জোয়া মূল্যবোধগুলো দাপটের সঙ্গে ছড়িয়ে আছে সারা সমাজে, ভারতীয় সমাজে, যেখানে পশ্চিমী ধরনের উন্নয়ন বাজারের মাধ্যমে সেটাকেই বড় করে গৌরবদীপ্ত করে দেখানো হয়, শ্রমিক এবং কৃষকের অর্থনৈতিক শোষণকে সেটাকে ন্যায্যতা দেওয়া হয়, শ্রেণী সংগ্রামের বিরোধিতা করা হয়। এ আবার কি, উন্নয়ন চলছে, সেখানে শ্রমিক কৃষক সব আন্দোলন করলে কি করে চলবে, এতে তো সাধারণ মানুষের ক্ষতি হবে, দেশের অর্থনীতির ক্ষতি হবে, এইসব যুক্তিগুলো দেখানো হয়। আর কি, যে যেমন উদাহরণ দেওয়া যায় যে এই যে কিছুদিন আগে 3টে কৃষি আইন, তার বিরুদ্ধে আমরা জানি সেই ট্র্যাক্টর নিয়ে দিল্লি, সিঙ্গু
উত্তরপ্রদেশের একটা অংশ, পশ্চিমাংশ, হরিয়ানা, এইসব যা পাঞ্জাব, এইসব জায়গা থেকে পুরুষ ও মহিলা কৃষকরা বছরের মাসের পর মাস তারা রাস্তায় বসেছিলেন এবং প্রতিবাদ করছিলেন। আমার যা যদ্দূর মনে পড়ছে প্রায় 300-র ওপর এই বিদ্রোহীরা শহীদ হয়েছিলেন ঝড়ে জলে, বর্ষায়, রোদে, এবং তাদের উপর অনেক রকমের রাষ্ট্রীয় নিপীড়ন নেমে এসেছিল। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দেয় ওই 3টে কৃষি আইন তুলে নেবে। যদিও এখন আবার অভিযোগ শুনছি, সংবাদপত্রে দেখছি যে এখনো নাকি সেগুলো ঠিকভাবে প্রতিশ্রুতিগুলো পালিত হয়নি। এছাড়া 4টে শ্রম আইন করা হয়েছে। শ্রমিকদের বেশি খাটানো আর কম মজুরি দেওয়া, এটাই হলো তার মূল কথা। তাদের অধিকারগুলো অনেকখানি ছেঁটে দেওয়া। এছাড়া আমরা জানি মাইগ্রেন্ট লেবারার, পরিযায়ী শ্রমিকদের কথা। করোনার পরে 500-600 মাইল তারা হেঁটেছিলেন, নারী ও পুরুষ এবং তাদের পরিবারের শিশুরা রেল লাইন ধরে হেঁটেছিলেন। অনেকেই মারা গিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। আচ্ছা, এছাড়া আমরা জানি ইনফর্মাল অ্যান্ড আনঅর্গানাইজ সেক্টর, এই অনানুষ্ঠানিক এবং অসংগঠিত ক্ষেত্রে কোটি কোটি শ্রমিক রয়েছেন চূড়ান্ত রকমের উপেক্ষা, অবহেলার মধ্যে। তার মধ্যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, তারপর যৌনকর্মী, কল সেন্টারের কর্মী, ওই ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রের কর্মীরা, গিগ ওয়ার্কাররা, মানে যাদের কোনো স্থায়িত্ব নেই চাকরির, যখন খুশি তখন ওই জোম্যাটোর ব্যাগ নিয়ে তারা ছুটছেন। জোম্যাটো ছাড়া আরো অনেকগুলো আছে, ঠিক মনে পড়ছে না। আর মেয়েদের যে শ্রম, যেটা সবসময় কম মজুরিতে করা হয়, তার মধ্যে তো আয়া, বাড়ির রাঁধুনি, কাজের মাসি, এমনকি গৃহিণী তিনি যে গৃহশ্রম দেন, এবং শিশু শ্রমিক, এই সব অর্থনৈতিক ভয়াবহ শোষণ চলে পুঁজির হাতে, এবং সেটাকে যৌক্তিকতা যোগায় এই হেজিমনি। এটা হচ্ছে ভারতে হেজিমনির দ্বিতীয় প্রধান উপাদান। মানে আমি ব্যবস্থাটার চাইতেও বেশি গুরুত্ব দিচ্ছি এখানে, যে ওই ব্যবস্থাটাকে ন্যায্য বলে মনে করা হচ্ছে। এটা আমাদের চিন্তনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। যে ভয়াবহ শোষণ ব্যবস্থা পুঁজিবাদের চলেছে, তার সাথে আধা সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা চলেছে, তাকে যে যৌক্তিকতা যোগানো হয়, ন্যায্য বলে ভাবা হয়, হ্যাঁ, সেই ভাবনাটার ভূমিকা তো খুব কম গুরুত্বপূর্ণ নয়। গ্রামসির হেজিমনিকে প্রয়োগ করলে আমরা এই চিন্তনের ন্যায্যতা প্রতিপন্ন করার জন্যে যে চিন্তন, সেইটার দিকে দৃষ্টি ফেলছি। আচ্ছা, এবার আসছি আমরা 3 নম্বর স্লাইডে। প্রকাশ, হ্যাঁ 3। এখানে দেখুন, আমি বলেছি 4টে উপাদান আলোচনা করব, তাহলে 1, 2 হয়ে গেল। এবার 3 নম্বর, আমাকে একটা ওয়ার্ড খুলে দিবি। 3 নম্বরটা হচ্ছে যে মরালাইজিং সাপ্রেশন অফ কমিউনিটি রাইটস। এই যে ভারতীয় সমাজে অজস্র কমিউনিটি আছে, এই নিয়ে অনেক লেখাপত্র আছে। আমরা জানি পাশ্চাত্যে চার্লস টেইলর আছেন, কমিউনিটারিয়ান। তারপরে আমাদের এখানে পার্থ চট্টোপাধ্যায়
অধ্যাপক, তিনি কমিউনিটিজ অফ দ্য ইস্ট নিয়ে অনেক আলোচনা করেছেন। যাই হোক, এই যে কমিউনিটিসগুলো আছে, মানে এগুলোকে বলা যেতে পারে কৌম বা সম্প্রদায়, কেউ আবার করেছেন লোক সমাজ ইত্যাদি। তা এই কমিউনিটিগুলোর তো অনেক অধিকার থাকার কথা, সেগুলোকে দমন করা হচ্ছে। আর ভারতীয় হেজিমনিতে দেখানো হচ্ছে যে এই দমন করাটা ন্যায্য, মরালাইজ করা হচ্ছে ন্যায্য। হ্যাঁ, অর্থাৎ কমিউনিটি রাইটগুলোকে নৈতিক দিক থেকেই সিদ্ধ বলে মানা যায় না। অর্থাৎ বহুত্ববাদ, সহনশীলতা, পার্থক্য এবং ভারতের যে যুক্তরাষ্ট্রীয় প্রবণতা, এইগুলোকে রীতিমতো উপেক্ষা করা হয়। দূর, ও প্লুরালিজম দিয়ে কি হবে, একটা এক কাট্টা রাষ্ট্র চাই, সব কমিউনিটি রাইটস গুলোর বিশেষত্বগুলোকে ছেঁটে দাও, স্টিম রোলার চালিয়ে সব একরকম করে দাও। এই একরকমপনা, হ্যাঁ, মানে মনোলিথিক করে দেওয়া সমাজকে, হোমোজেনাস করে দেওয়া, কেমন স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া, এইটা হচ্ছে এই হেজিমনির একটা গুরুত্বপূর্ণ উপাদান, যার ফলে কমিউনিটিগুলোর আলাদা বিশেষত্ব আর চিহ্নিত হবে না। অ্যাকচুয়ালি এই যে কমিউনিটি রাইটগুলো নিয়ে যে আন্দোলনগুলো, সেগুলোকে আমাদের বামপন্থীরা তারাও কিন্তু একেবারে নির্বিচারে বর্জন করেছেন। কেমন, আইডেন্টিটি পলিটিক্স মানেই যেন অত্যন্ত ঘৃণ্য ব্যাপার। আমি একটু অন্য কথা বলছি, আমি বলছি মার্ক্সবাদকে এখানে এই আইডেন্টিটি পলিটিক্সটা কোথা থেকে উঠে আসছে, কোন ইনজাস্টিস থেকে, সেইটাকে বুঝতে হবে। সেটাকে রিজেক্ট করলে, ডিসকার্ড করে দিলে হবে না। আর তার সবটাই যে ইকোনমি বা ক্লাস থেকে আসছে তাও কিন্তু মনে করলে হবে না। যাই হোক, এ প্রসঙ্গে পরে আসছি। আর কি, ডিসক্রিমিনেশন এগেনস্ট কমিউনিটিজ বেসড অন, আচ্ছা এখানে আমি 4 রকমের কমিউনিটির কথা বলছি, মোটামুটি 4 রকম, আরও তো অনেক কমিউনিটি নিশ্চয়ই আছে, সেগুলো তো আমি এখানে সব আনিনি। প্রথম হচ্ছে জেন্ডার, নারী পুরুষ বা LGBTQIA+। হ্যাঁ, আমাদের সমাজে ভীষণ প্যাট্রিয়ার্কাল অ্যাটিটিউড রয়েছে, আমরা জানি। এই মেয়েরা কি করবে, ধুস, মেয়েদের কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, নারী দেহ হচ্ছে ভোগের বস্তু, নারীর দৈহিক সৌন্দর্যটাই আসল, এইসব, মানে ওই যে পুত্রার্থে ক্রিয়তে ভারিয়া, পুত্র সন্তান জন্মানোর জন্যই নারীকে প্রয়োজন, আর তো কোনো দরকার নেই। এটা হচ্ছে একটা অত্যন্ত গভীরভাবে প্রথিত অ্যাটিটিউড, চিন্তা। এবং LGBTQ এর অবস্থা আরো খারাপ, কারণ LGBTQIA+ সেই সব মানুষগুলোকে অসম্ভব রকমের সামাজিক অপমান সহ্য করতে হয়। নারীর যেমন ধর্ষণের সন্ত্রাসকে ফেস করতে হয়, প্রতি মুহূর্ত এই ভয়টা কাজ করে। এই কিছুদিন আগে আমরা দেখলাম আরজি করে ডাক্তার মেয়েটি, শুধু আরজি কর কেন, সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখি হাথরস ঘটেছে, তারপরে উন্নাও ঘটেছে, বাংলায় আরেকটা ঘটেছে কামদুনি, অজস্র অজস্র। হ্যাঁ, বহু আগে আমরা জানি তখন ঘটেছিল ওই মথুরা সিং, এরম একটি বালিকা। মানে বহু ক্ষেত্রেই নারী, শুধু নারী এবং LGBTQIA+, তাদের অসম্মান করা হয়, দৈহিকভাবে আঘাত করা হয়, নিষ্ঠুরভাবে অত্যাচার করা হয়। তো জাস্ট বিকজ, শুধু এই কারণে যে সে হচ্ছে পুরুষ নয়। হ্যাঁ, মানে সমকামীকে এখনো ভাবা হয় যে সে অসুস্থ, হ্যাঁ, হাস্যকর। লেসবিয়ানকে ভাবা হয় বিকৃত, গেকে ভাবা হয় অসুস্থ, পারভার্ট, আর
যারা অপারেশন করাতে চান, করে লিঙ্গ পরিবর্তন করতে চান, মানে যৌনাঙ্গ পরিবর্তন করতে চান, তাদের খুব হীন চোখে দেখা হয়। সমাজ প্রতি মুহূর্ত তাদের অসম্মান করে। তো মানে নারীর অধিকার, সম্প্রতি আনন্দবাজারে একটা চমৎকার ওই প্রতিবেদন বেরিয়েছে, বেশ কয়েকটা রাজ্য যেখানে নারী ধর্ষণ খুব বেড়ে গেছে সেগুলোর উপরে ফিল্ড রিপোর্ট করা হয়েছে। যে কেউ কেউ বলছেন, যে বিশেষজ্ঞরা বলছেন যে নারী যত শিক্ষা এবং বাইরের জগতে চাকরি বাকরির মধ্যে যাচ্ছে, চাকরি বাকরি বা ব্যবসা বা পেশা, হ্যাঁ, ওকালতি, ডাক্তারি, ততই পিতৃতন্ত্র শঙ্কিত হয়ে পড়ছে। ফলে তারা নারী স্বাধীনতাকে দমন করার জন্য ক্ষমতা প্রয়োগ করছে, এটাই ঘটছে। আচ্ছা, এছাড়া ফেমিনিজমকে এবং উইমেন্স মুভমেন্ট, নারী আন্দোলনকে, নারীবাদ এবং নারী আন্দোলনকে অত্যন্ত ট্রিভিয়ালাইজ, মানে খুব ছোট করে দেখানো হয় এবং ব্যঙ্গ বিদ্রুপ করানো হয়। হ্যাঁ, ওই দেখো ওই মেয়েরা আবার বেরিয়েছে, হ্যাঁ, এই রাত জাগার আন্দোলন করছে আরজি কর নিয়ে। কি লাভ বাবা? তোরা পথ দখল করবি, কর, সামলাতে পারবি তো? এই সব ব্যঙ্গ বিদ্রুপ, মানে কোথায় একটা গভীর মর্যাদা দিয়ে, শ্রদ্ধা সম্মান দিয়ে এই নারী আন্দোলনকে আমরা অভিনন্দন জানাবো, বা LGBTQIA+ বিদ্রোহকে অভিনন্দন জানাবো, তা নয়। তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন বহু পিতৃতন্ত্রের মূল্যবোধে সিক্ত থাকা পুরুষ। শুধু পুরুষ কেন, বহু নারীও এই ব্যঙ্গ বিদ্রুপ করেন। কারণ নারী হলেও তারা কিন্তু আসলে পিতৃতন্ত্রের প্রতিনিধি। যেভাবে শাশুড়ি বৌমার ওপরে অত্যাচার করেন বহু ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে কি সেটা তো আমি বলতে পারবো না, ইউনিভার্সালাইজ করবো না, তবে বহু ক্ষেত্রে এটা হয়। ওখানে পিতৃতন্ত্রের প্রতিনিধিত্ব করেন শাশুড়ি, কর্তৃত্ব, ক্ষমতা। আর কি, নারীকে সেক্স অবজেক্ট হিসেবে দেখা, বিজ্ঞাপনের জগতে তাকান, সর্বত্র একই দৃশ্য। আর নারীকে ইনফিরিয়র ভাবা, LGBTQকে সাব হিউম্যান ভাবা, অবমানব, ডিপেন্ডেন্ট, মানে পুরুষের উপর নির্ভরশীল এবং অসম্পূর্ণ মানুষ বলে ভাবা। এই যে ভাবনা চিন্তাগুলো জেন্ডার নিয়ে, এই ভাবনা চিন্তাগুলো হচ্ছে কমিউনিটির মধ্যে যে 4টে ভাগ বলেছি, সেই কমিউনিটির প্রথম ভাগ এই ভাবনাগুলো, যেটা যৌক্তিকতা যোগায় রেপ কালচারকে। এবার হচ্ছে কমিউনিটির দ্বিতীয়টা হচ্ছে মানে 3-এর বি, আদিবাসী। আমরা জানি ভারতের প্রাচীনতম জনগোষ্ঠীগুলো, তাদের কখনো ট্রাইবালস, কখনো শিডিউল ট্রাইবস, কখনো ওই উপজাতি, কখনো জনজাতি, কখনো অরণ্যবাসী, এরম বিভিন্ন নামেই বিভিন্ন ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে, তাই নিয়ে বিতর্ক আছে। তো আদিবাসীদের জীবন, এবং শুধু জীবন না, শুধু বেঁচে থাকা না, সেখানে তো চরম দারিদ্র এবং বঞ্চনা, অত্যাচার আছেই। শুধু তাই না, তাদের সংস্কৃতি, মানে তাদের নাচ গান, লোকগাথা, লোকগীতি, মাদল, ধামসা, গান, এই সবকেও প্রচণ্ডভাবে অসম্মান করা হয়। এই যে ভদ্রবাবু ভদ্রলোকরা যান, গিয়ে ওই ঝাড়গ্রাম বা ছোটনাগপুরে দেখেন, বা পুরুলিয়ায় ওই আদিবাসী মেয়েদের ভাড়া করে এনে নাচ দেখেন, শীতকালের রাতে আগুন জেলে মাঝখানে। হ্যাঁ, এখানে একটা কি যেন দেখছিলাম, যে আদিবাসী মেয়ে আর নাচবে না, এটা একটা প্রতিবাদের হয় নাটক, নয় কোনো গান। তো এই
এই যে আদিবাসীরা অনেক রকম হতে পারেন, প্লেনস মানে সমতলের, কেউ থাকতে পারেন জঙ্গলে অরণ্যবাসী, কেউ হতে পারেন পর্বতবাসী হিলসে, কিন্তু এরা সকলেই না এই এলিট মেন্টালিটির দ্বারা অপমানিত হয়ে থাকেন। তো তাদের ভাবা হয় অবমানব, বারবারিয়ান, মানে সভ্যতা বর্জিত, এবং তার ফলে তাদের জল জঙ্গল জমিকে কর্পোরেট ক্যাপিটাল দখল করে নিতে পারে, রাষ্ট্র তাতে সহায়তা যোগায়। এগুলো বহু ক্ষেত্রে প্রতিবাদী আন্দোলনের জন্ম দিয়েছে। আমরা জানি উড়িষ্যাতে এরকম হয়েছে, তারপরে ওই মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে হয়েছে, বিভিন্ন প্রতিবাদ আন্দোলন হয়েছে যেখানে এই ইন্ডিজেনাস পিপল মানে আদিবাসী মানুষকে উৎখাত করে দেওয়া হচ্ছে বল প্রয়োগ করে ডেভেলপমেন্ট প্রজেক্ট এনে। কেমন? তো এগুলোকে ভদ্রলোক বাবুরা, আজকাল লেখা হয় ভদ্রবিত্ত, তারা এগুলোকে মনে করেন এ তো ন্যায্য ব্যাপার, এরম তো হবেই, হ্যাঁ ওরা অসভ্য বর্বর, ওরা কি সভ্যতায় অংশ নেবে না, ওদের সভ্য করে তোলার দায়িত্ব আমার। ঠিক মনে পড়ে যায় ইংরেজরা যেমন ভাবতো, ঔপনিবেশিক প্রভুরা, যে এই অসভ্য বর্বর ভারতীয়দের সভ্য করে তোলার দরকার, আমাদেরই দায়িত্ব, হোয়াইট ম্যানস বার্ডেন। মানে সেই মেকলে লিখেছিলেন না, যে ওই বোধহয় মেকলে, যে কোনো পাশ্চাত্য শহরের লাইব্রেরির এক আলমারি বই, সেটা সমগ্র ভারতের যত গ্রন্থ এবং জ্ঞান আছে তার তুলনায় অনেক বেশি। কি প্রচন্ড অডাসিটি, ঔদ্ধত্য, স্পর্ধা। এই স্পর্ধাটা কিন্তু আমরাও ভদ্রবাবুরা দেখিয়ে থাকি। আমরা ওই সত্যজিৎ রায়ের আগন্তুক দেখলে দেখবেন উৎপল দত্ত ওখানে বলছেন যে আদিবাসী এই তথাকথিত জঙ্গলি মানুষদের সংস্কৃতিতে, চিকিৎসা শাস্ত্রে, জ্ঞানে অনেক মণিমুক্ত ছড়িয়ে আছে, আমরা সেগুলোকে হেয় জ্ঞান করি। যাই হোক, এ হলো জেন্ডার, বি হলো আদিবাসী। এবার আমরা 4 নম্বর স্লাইডে আসছি। তিন নম্বরটা হচ্ছে কাস্ট, আর 4 নম্বরটা হচ্ছে মাইনরিটি। এই এবিসিডি হলো কিন্তু কমিউনিটির ভাগ, কমিউনিটিটা হচ্ছে 3 নম্বর। হ্যাঁ, ডমিন্যান্ট এলিমেন্ট আছে 4টে, আর তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে কমিউনিটি। সেই কমিউনিটির মধ্যে আবার 4টে আছে, জেন্ডার, কাস্ট, না জেন্ডার, আদিবাসী, কাস্ট, মাইনরিটিস। এটা ভালো করে পাওয়ার পয়েন্টের এটা দেখলেই ব্যাপারটা ক্লিয়ার বোঝা যাবে ভাগগুলো। কাস্টের ব্যাপারটা তো আমরা সবাই জানি, এখন আম্বেদকরকে নিয়ে অনেক লেখাপত্র হচ্ছে, তারপর আম্বেদকর, পেরিয়ার, ফুলে দম্পতি, জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলে, অনেক বিতর্ক আলোচনা হচ্ছে। এটা একটা আধা সামন্ততান্ত্রিক ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা, যেটা লোয়ার্ড কাস্ট। আমি লো কাস্ট বলছি না, লো কাস্ট বলার আমি কে? এটা লোয়ার্ড মানে যাকে লো করে রাখা হয়েছে, জোর করে যাকে লোয়ার করে রাখা হয়েছে সে হলো লোয়ার্ড কাস্ট। এটা আমার নিজের অরিজিনাল চিন্তা নয়, এটা কোনো একটা লেখক বই থেকে পেয়েছিলাম। এই যে লোয়ার্ড কাস্ট গুলো মানে নিচু করে পায়ে দলিত করে রেখে দেওয়া, এদের যে ডিহিউম্যানাইজেশন মানে অবমূল্যায়ন, মানুষ হিসেবে অবমূল্যায়ন, অমানবিকীকরণ,
তাকেই ন্যায্য বলে মনে করা, এই কাস্ট সিস্টেম। দলিত যাদের আমরা রাফলি বলতে পারি শিডিউল কাস্ট, আর শূদ্র যাদের রাফলি বলতে পারি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এর মধ্যে চারটে বর্ণ আমরা জানি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র হচ্ছে চতুর্থ বর্ণ। আমাকে এই বিষয়ে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করেছেন আমার কলিগ প্রফেসর মধুরা ডামলে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আর একজন আমার প্রাক্তন ছাত্র অমিত ঘোষ, যিনি যিনি পিএইচডি করছেন আইডিএসকে-তে। এছাড়া তো আরও অনেকের লেখা, আমার পিএইচডি সুপারভাইজার পার্থ চট্টোপাধ্যায়ের কাস্টের ওপর লেখাটিও খুব সুন্দর ছিল ইত্যাদি। তাছাড়া ওই সাউথ ইন্ডিয়ার ইলিয়া কাঞ্চা ইলাইয়া, তার বক্তব্য এবং লেখাপত্র এগুলো থেকে আমি অনেকটা ধ্যান ধারণা পেয়েছি। প্রেসিডেন্সির আমার কলিগ, ইয়ং কলিগ হচ্ছে রজত রায়, তিনি এগুলো নিয়ে কাজ করেন, কাস্ট নিয়ে ইত্যাদি। তো এখন চারটে বর্ণ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র তাহলে চতুর্বর্ণের মধ্যে নিম্নতম, আর শূদ্রেরও বাইরে হচ্ছে দলিত। সে জাতিভেদ বর্ণভেদ ব্যবস্থার অন্তর্ভুক্তই নয়, সে হচ্ছে দলিত, মানে ফিফথ কাস্ট বলা যায়, পঞ্চম বর্ণ বা অতি শূদ্র বলা যায়, বা আনটাচেবল, অস্পৃশ্য বলা যায়। তাদের মানে ব্রুটাল ডিসক্রিমিনেশনের বলি হতে হয়। তাদের খাদ্য, জীবনধারা, বিবাহ এগুলোকে চূড়ান্তভাবে দমন করে রাখা হয়, নিয়ন্ত্রণ করা হয়। হ্যাঁ, মানে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছে বর, তাকে ঘোড়া থেকে নামিয়ে এনে মার দেওয়া হলো। আচ্ছা, উঁচু বর্ণের উঁচু কাস্টের সঙ্গে তথাকথিত উঁচু কাস্টের সঙ্গে তথাকথিত নিচু কাস্টের ছেলে বিয়ে করতে যাচ্ছে, তাদের দুজনকে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। এসব তো এখনো হয়, এ প্রতিদিনকার খবরের কাগজ খুললেই পাওয়া যাবে। দলিত রমণীকে ধর্ষণ করাটা একটা যেন একটা সংবিধান প্রদত্ত অধিকার হয়ে দাঁড়িয়েছে। যে কেউ যখন খুশি উচ্চ বর্ণের কেউ কোনো দলিত নারীকে ধর্ষণ করতে পারে, অসম্মান করতে পারে, একটা ভয়ঙ্কর অবস্থা। অথচ ভারতীয় সংবিধান কিন্তু প্রচণ্ডভাবে এই তথাকথিত নিম্ন কাস্টের মানুষ বা দলিত মানুষের জন্যে কিন্তু অনেকগুলো ব্যবস্থা দিয়েছে, যার ভিত্তিতে আমরা জানি 1955-এ আনটাচেবিলিটি অ্যাক্টও পাস হয়েছিল। ভারতের সংবিধানের ডিরেক্টিভ পলিসি অফ স্টেট পলিসি দেখলে এগুলো পরিষ্কারভাবে বোঝা যায়। আর তাছাড়া আমরা দেখছি যে কাস্ট, এথনিক বায়াস আমরা দেখতে পাই। হ্যাঁ, এবং রেসিজমের বাংলা করা হয় রিকুল তাত্ত্বিক বৈষম্য, রেসিজম। আচ্ছা, এগেনস্ট নর্থ ইস্টার্ন, মানে এই দেখবেন নর্থ ইস্টের মানুষরা, নাগা, মিজো ইত্যাদি, তাঁরা, আমার অনেক স্টুডেন্ট আছেন, কলিগও আছেন, তাদের চেহারাটা সাধারণ ভারতীয় চেহারা থেকে একটু আলাদা, একটু মঙ্গলয়েড টাইপের, ব্যাস। অতএব তাদের নিয়ে হাসি ঠাট্টা, চিংকি বলা, অপমান করা ইত্যাদি। আরে এই তো সেদিনকে ওই থিয়ম, বিখ্যাত নাট্যকার ও পণ্ডিত মণিপুরের, তার মৃত্যু হলো। অত বড় পণ্ডিত মানুষ খুব কমই আছেন। শ্রমিক বন্দ্যোপাধ্যায় একবার তার সম্পর্কে একটা লেকচার দিয়েছিলেন, মানে একটা লেকচারে তার সম্পর্কে বলেছিলেন। আচ্ছা, তবুও আমাদের ভাবনা চিন্তায় কিন্তু, যেমন দেখবেন দিল্লিতে অনেক নর্থ ইস্টার্ন মানুষ অপমানিত হয়েছেন, হ্যারাস্ট হয়েছেন। তাছাড়া আরেকটা অদ্ভুত কথা, সাউথ ইন্ডিয়াতে অনেক যারা ডার্কার স্কিন, মানে একটু কালো গায়ের রং, তারা নাকি অমানুষ, তাদের নাকি ভারতে থাকতে দেওয়া হয়েছে দয়া করে। একজন অতি প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীও এই কথা বলেছেন
যে আরে আমরা যদি ওদের ঘৃণাই করতাম তাহলে ওই সব কালো মানুষদের আমরা ভারতে রেখেছি, থাকতে দিয়েছি কেন? আরে তোমরা থাকতে দেওয়ার কে? হু আর ইউ? যাই হোক, এই তাছাড়া কালো মেয়েদের বিয়ে নিয়ে যে কি সমস্যা আমরা সবাই জানি। সারা ভারতে কালো মেয়ে হলে বাবা মা আগে ভাবতে তাকে গলা টিপে মেরে ফেলার কথা, ভ্রূণ হত্যা বেআইনি ঘোষিত হয়েছে, তাও কালো মেয়ের বিয়ে হতে চায় না, পণ লাগে অনেক। তাহলে এটাও তো রেসিজম। বিয়ের বিজ্ঞাপনে লেখা হয় যে প্রকৃত গৌরবর্ণা সুন্দরী পাত্রী চাই। যাই হোক, এই যে কাস্ট নিয়ে আমাদের মজ্জায় মজ্জায় এগুলো ঢুকে আছে। আগে আমরা ভাবতাম বাংলায় রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি, বিদ্যাসাগর, রামমোহন এদের প্রভাবের জন্যে বাংলায় কাস্টের ব্যাপারটা খুব কম, কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে আসলে এটা উচ্চবর্ণ এমন আধিপত্য বিস্তার করে আছে বাংলায় যে তথাকথিত নিম্নবর্গ, নিম্নবর্ণ তারা যে নিপীড়িত বা উপেক্ষিত, বঞ্চিত, সে কথাটা, সেই ভয়েসটাই শোনা যায় না। ওই যে গায়ত্রী স্পিভাক লিখেছিলেন ক্যান দ্য সাবঅর্ডিনেট স্পিক, মানে এদের ভয়েসটাই শোনা যায় না। বরং আপনি দেখবেন দক্ষিণ ভারতে বরং তথাকথিত নিচু বর্ণের মানুষের ভয়েসটা অনেকখানি শোনা যায়। হ্যাঁ, সেটা নিশ্চয়ই এই যাদের নাম বললাম, পেরিয়ার, তারপরে ফুলে, সাবিত্রীবাই ফুলে ইত্যাদি, আম্বেদকারের প্রভাবটাও নিশ্চয়ই অনেকখানি মহারাষ্ট্র থেকে ছড়িয়েছে সারা ভারতে। আর পেরিয়ার এদের আরেকজন কি ছিলেন গুরু, আমার স্মৃতিশক্তি এত দুর্বল হয়ে গেছে, একটা বিখ্যাত একজন সংস্কারক আছেন। যাই হোক, তাহলে এই কাস্ট কিন্তু পশ্চিমবাংলাতেও রয়েছে। এবার আসছি আমরা কমিউনিটির 4 নম্বরটায়। সেটা হলো মাইনরিটিস। এই যে মাইনরিটি কমিউনিটিগুলো, তাদের যে আলাদা অধিকার থাকতে হয় গণতন্ত্রে, সেই বোধবুদ্ধি এখন লোপ পেতে বসেছে। মাইনরিটি আবার কি? মাইনরিটি কারা? কে মাইনরিটি? সবাই ভারতের নাগরিক। মজার ব্যাপার হলো যে আরে আপনাদের সামাজিক জীবনচর্যার মধ্যে সবাই ভারতের নাগরিক বলে সমান মর্যাদা পান কি? সর্বত্র সমান শিক্ষার অধিকার পান? হাজার হাজার বছর ধরে যাদের শিক্ষা দেওয়া হয়নি, বঞ্চিত করে রাখা হয়েছে, তাদের আজকে বলা হচ্ছে যে উচ্চ বর্ণের, তথাকথিত উচ্চ বর্ণের সঙ্গে অবাধ প্রতিযোগিতায় লিপ্ত হতে। এ তো একটি ল্যাংড়া মানুষকে, একজন যার পায়ে সমস্যা আছে, যিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, তাকে বলা হচ্ছে আপনি একজন দৌড়বীরের সঙ্গে প্রতিযোগিতায় নামুন। এটা সেই পায়ে যার সমস্যা আছে তাকে অপমান করা নয়? ল্যাংড়া বলতেই তো, বলার মধ্যে দিয়েই তো আমরা একটা ব্যঙ্গ প্রকাশ করি। কেউ ল্যাংড়া, কেউ কানা, কালা, তোতলা, কেমন কুচ্ছিত মেয়ে, এইগুলো তো প্রত্যেকটা মানুষকে ছোট করা। অথচ কান্ট বলেছিলেন কি, যে প্রত্যেকটা মানুষ, শিক্ষিত অশিক্ষিত যেই হোক, প্রত্যেকটা মানুষের কিন্তু মানুষ হিসেবে সমান ডিগনিটি পাওয়ার অধিকার আছে, সমান ডিগনিটি আছে, সম্মান পাওয়ার অধিকার আছে।
কিন্তু এখানে আমরা দেখছি মাইনরিটি বলে তাদের অনেক রকমের ব্যঙ্গ বিদ্রুপ, মাইনরিটিও অনেক রকম, রিলিজিয়াস মাইনরিটি যেমন মুসলিম, খ্রিস্টান, হ্যাঁ, আচ্ছা, তারপরে এদের মানে আমরা দেখেছি এখানে সেকুলার ভ্যালুসগুলো অনেক সময়ই লঙ্ঘিত হয়েছে। সে আপনার সকল সকল রাজনৈতিক শাসকদের অধীনে, সেই 1947 থেকে যদি আমি দেখি স্বাধীন ভারতে, সেখানেও দেখব যে এটা হয়েছে। হ্যাঁ, সেকুলারিজম কম্প্রোমাইজড হয়েছে এবং ওই মাইনরিটির ধর্মীয় নেতাদের মানে মুসলিম খ্রিস্টান ধর্মীয় নেতাদের তোষণ করা হয়েছে। আবার এখন দেখছি মেজরিটি হিন্দুদের ধর্মীয় নেতাদের তোষণ করা হচ্ছে। হ্যাঁ, আর কি এই তোষণ করে ভোটে জেতার চেষ্টা করে এসছে রাজনৈতিক শাসকরা এবং দলগুলি। আর এখন তো ঘৃণার আবহাওয়া ছড়িয়ে দেওয়া হয়েছে, ঘৃণার রাজনীতি এবং পোলারাইজেশন, মানে মেরুকরণ ঘটছে, একদিকে মুসলিম আর একদিকে অমুসলিম মানে হিন্দু, এই হচ্ছে পোলারাইজেশন, এবং এখানে মেজরিটির হাতেই সব ক্ষমতা তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আচ্ছা, তবে এটা লক্ষ্য করতে হবে, মানে এ প্রসঙ্গে আমি গুজরাটের কথা আর বিস্তারিত গেলাম না, সকলেই জানেন। আরো আছে, ভাগলপুর আছে, মুজফফরনগর আছে ইত্যাদি। গ্রাহাম স্টেইনসের কথা আছে, উড়িষ্যায় খ্রিস্টান ছিলেন, বহু ঘটনাই আছে। আবার 1984-এ ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে দিল্লিতে শিখদের পুড়িয়ে মারা হয়েছিল। এসব সাম্প্রদায়িক দাঙ্গা, মানে মাইনরিটির ওপরেই মেন অ্যাটাকটা নেমে আসে, অথচ প্রচারটা হয় যে মাইনরিটি খুব হিংস্র বদমাশ ঘোড়া এবং তারাই প্রথমে অ্যাটাকটা করে। কিন্তু খুব ভালো করে গবেষণাগুলো আপনারা যদি পড়ে দেখেন তাহলে দেখবেন যে এটাও একটা মিথ্যা। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মাইনরিটি ধোয়া, সবাই তো ধোয়া তুলসী পাতা নয়, মাইনরিটির মধ্যেও এতদিনের বঞ্চনা এবং অশিক্ষা এবং নেশা ভাঙের জন্যে অনেক গুন্ডা বদমাশ আছে। আবার মেজরিটির মধ্যেও একই কারণে তা আছে, দরিদ্রদের মধ্যে গুলো, অশিক্ষিতদের মধ্যে গুলো বেশি দেখা যায়। সুতরাং যে কোনো একটা পক্ষকে তোষণ করা কখনোই ন্যায্য নয়, কিন্তু সেটাই ন্যায্যতা বলে দাবি করা হচ্ছে। তবে একটা কথা লক্ষণীয় যে শুধু ভারতের সমস্যা এটা নয়, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয়, পাকিস্তানে শিখদের এবং হিন্দুদের ওপরে, খ্রিস্টানদের ওপরে, শ্রীলঙ্কায় যারা নন বুদ্ধিস্ট তাদের ওপরে, আফগানিস্তানে যারা শিখ এবং হিন্দু তাদের ওপরে, মায়ানমারে যারা নন বুদ্ধিস্ট বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের ওপরে, যেখানেই মাইনরিটি সেখানেই অত্যাচার এটা দেখা যায়। আর শুধু ধর্মীয় তো না, ভাষার ক্ষেত্রেও দেখুন না যে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখন বাঙালি বাংলা বললে তাকে মার খেতে হবে, অথচ আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়কও সেটা বাংলায় রচিত। কি অদ্ভুত! আর এই যে ভাষা, এত প্রাদেশিক ভাষা আছে, তামিল, তেলেগু, বাংলা, ওড়িয়া, পাঞ্জাবি, হিন্দি, উর্দু, কত ডায়ালেক্ট আছে, স্থানীয় ভাষা আছে, প্রান্তিক ভাষা আছে, সাঁওতালি ভাষা আছে, হ্যাঁ, তারপরে কোঙ্কনি ভাষা আছে, মৈথিলি আছে, এই হাজার হাজার ভাষা, সেখানে হিন্দি চাপিয়ে দেওয়া এতটাই প্রতিবাদ সৃষ্টি করেছে, বিশেষ করে দক্ষিণ ভারতে, যে কোথাও কোথাও তাকে হিন্দি সাম্রাজ্যবাদও বলা হয়েছে। আর কি রিজিওনাল মাইনরিটি আমরা দেখতে পাই, নর্থ ইস্টে ন্যাশনাল মাইনরিটি অবশ্যই আছে,
এবং তাদের সংস্কৃতি রক্ষার দায়িত্ব ভারতীয় সংবিধান নিয়েছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিপন্ন হতে চলেছে। তাছাড়া রাজনৈতিক মাইনরিটিও আছে, যারা যেখানে রাজনৈতিকভাবে একটু কম সংখ্যক, তাদের ওপরে বাকি মেজরিটি এবং রাষ্ট্র অত্যাচার করে অত্যাচার নামিয়ে আনে। আচ্ছা, এই চারটে হলো কমিউনিটি। আর এবার আমি আসছি ডমিন্যান্ট এলিমেন্ট যে চারটে, তার চতুর্থটায়, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল রাইট, মানে ব্যক্তি স্বাধীনতাকে কোনো রকম সম্মান করতে আমরা জানি না। আমাদের যে হেজিমনি, আমাদের চিন্তনে মননে আমরা কে কোন মহিলা এখনো অবিবাহিতা আছেন, আর কি কোন পুরুষ চুলের ছাঁটটা অন্যরকম করেছেন, কোন নারী সিঁদুর পরেননি, এরকম ব্যক্তিগত অধিকার, মানে স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা, অধিকার, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের অধিকার, গভর্নমেন্টের সমালোচনা করার অধিকার, রাষ্ট্রের সমালোচনা করার অধিকার, বিতর্ক করা, অবাধে মত প্রকাশ, বিতর্ক, সেমিনার, বিভিন্ন প্ল্যাটফর্মে লেখার স্বাধীনতা এবং গণতন্ত্রকে আরো গভীরতর করে তোলার চেষ্টা, এগুলোকে খুব খেলো চোখে দেখা হয়। এগুলোর কোনো সম্মান মর্যাদা নেই। তাই অনেকে জেলে 80 বছরের বৃদ্ধ মরে যান, অনেকে সরকারি হাসপাতালে ডাক্তারি ডিউটি করতে করতে ধর্ষিতা ও মৃতা হন। আর এ তো কলকাতার বুকের ঘটনা বলে এত নাম ছড়িয়েছে, কিন্তু সারা ভারতবর্ষের কোণে কোণে অজস্র নারী, অজস্র দলিত পুরুষ এবং অজস্র LGBTQIA+ মানুষরা অত্যাচারিত হন। আর আমি শেষ করে এনেছি এবার শেষের 5 নম্বর স্লাইডটা। প্রকাশ 5 নম্বর স্লাইডটা। এখানে আমি একটু ভারতে মার্ক্সবাদের কথা বলবো। আমরা কি দেখলাম যে সাংস্কৃতিক মননের ক্ষেত্রতেও বুর্জোয়া রাষ্ট্রের বিরাট মূলত অদৃশ্য নিয়ন্ত্রণ থাকে। আমরা তাদের সব নীতিকে ন্যায্য বলে ভাবি, তাই আমরা বিদ্রোহের দিকে যাই না। এবং সেখানে এই জাতপাত, জেন্ডার, মাইনরিটি, প্রকৃতিকে ধ্বংস করা, তার সাথেই শ্রমিক কৃষকের অর্থনৈতিক শোষণ, এই সবকিছুই আছে, সবকিছুর ন্যায্যতা, যৌক্তিকতা আছে আমাদের হেজিমনিতে। তাহলে ভারতে মার্কসিস্টরা কিন্তু এই ব্যাপারগুলোকে বিশেষ গুরুত্ব দেননি। গ্রামসি বলবেন যে এক্সিস্টিং হেজিমনির মধ্যে যেহেতু ইনজাস্টিসটা রয়েছে, তাকে বৈধতা যোগানো হচ্ছে, অতএব আমাদের পাল্টা কাউন্টার হেজিমনি করতে হবে, সোশ্যালিস্ট প্রোগ্রেসিভ কাউন্টার হেজিমনি গড়ে তুলতে হবে। আর কিন্তু মার্ক্সবাদ এতটাই গোঁড়া যে সে মনে করে শ্রেণী শোষণ দিয়েই সবকিছু ব্যাখ্যা করা যাবে, শ্রেণী আইডেন্টিটি আর শ্রেণী এন্টিটি বলাই ভালো, আইডেন্টিটির সঙ্গে গুলোবে না। তাছাড়া রাজনীতিকে দেখা হচ্ছে অর্থনীতি থেকে সৃষ্ট শ্রেণী সংগ্রামের কাহিনী, রাষ্ট্রকে ভাবা হচ্ছে শ্রেণী দমনের হাতিয়ার। এই শ্রেণী এত বেশি করা হয়েছে, অর্থনৈতিক শ্রেণী, যে সাংস্কৃতিক দমনপীড়ন বা জেন্ডার অপারেশন, কেমন বঞ্চনা, যেমন প্রকৃতিকে বঞ্চনা, ধ্বংস করা, দলিতকে, শূদ্রকে অত্যাচার করা, আদিবাসীকে অসম্মান করা, হত্যা করা, মাইনরিটির ওপর অত্যাচার নামিয়ে আনা,
এইগুলোর দিকে কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদীরা বিশেষ নজর দেননি। এখানে আমি বলবো যে ওই প্রথমেই অবশ্য বলে নিয়েছি, লেনিনরা ভাবতেন যে সাফারিং যত বেশি হবে ততই বিদ্রোহ হবে, কিন্তু গ্রামসি বলছেন, মানে গ্রামসির কথা থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সব সাফারিং কিন্তু বিদ্রোহের সূচনা করে না। সাফারিং এর সঙ্গে একটা সেন্স অফ জাস্টিস থাকতে হয়। যদি ইনজাস্টিস দেখা যায় তখনই মানুষ বিদ্রোহ করবে। আবার সেটাও নির্ভর করে সাফারিং এর ওপরে, মানে অতিরিক্ত ভয়ঙ্কর অত্যাচার হলে তখন একটা ভয় কাজ করে, সাফারিংটা বাড়ে, তখন ইনজাস্টিস জানলেও আমরা এগোতে পারি না। তেমন আমি যেমন এই 69 বছরের বৃদ্ধ অনেক কিছু ইনজাস্টিস জেনেও আমি ভীষণ সাহসের সঙ্গে প্রতিরোধে এগিয়ে যেতে পারি না, সাফারিং এর কারণে। আবার শুধু সাফারিং দিয়ে কিন্তু বিদ্রোহ হয় না, তার সাথে সেন্স অফ ইনজাস্টিসটা থাকতে হবে। মানে মানুষ প্রাণী বটে, কিন্তু তার একটা মরাল জাস্টিসের সেন্স আছে, এটা ভুলে গেলে চলবে না। প্রাণীর মতো তার সাফারিং হয়, কিন্তু মানুষ বলে তার মরালিটিও কাজ করে। তা নইলে মার্ক্সবাদ কেন বলবে যে শ্রেণী শোষণ হচ্ছে খারাপ? এই খারাপ ভালোর বিচারটা করতে গেলে তাকে তো এক ধরনের নৈতিক চেতনাকে গুরুত্ব দিতে হচ্ছে, তাই নয় কি? তবে হ্যাঁ, অর্থনৈতিক শোষণ আছে শ্রেণীভিত্তিক ভীষণভাবে, আবার অর্থনৈতিক নন ইকোনমিক অপারেশনও আছে, কেমন? আর ইনজাস্টিসের মধ্যে এই দুটোকেই ধারণ করা উচিত। সেই জন্য আমি বলবো মার্ক্সবাদের উচিত ইনজাস্টিসের বিরুদ্ধে লড়া, সেখানে শ্রেণী শোষণও থাকবে, আবার অন্যান্য ধরনের সামাজিক সাংস্কৃতিক যে অপারেশন সেগুলোও থাকবে। হ্যাঁ, এই দুটোকে সবসময় আলাদা করা যাবে না, এটা কনসেপচুয়ালি আলাদা করা যাচ্ছে, কিন্তু বাস্তবে এদের মধ্যে ওভারল্যাপিং আছে। এবং এই সূত্রেই আমি বলবো তাহলে একটা মোর ইনক্লুসিভ মার্ক্সবাদ আমাদের দরকার, আরো অন্তর্ভুক্তিমূলক মার্ক্সবাদ, যে শুধু অর্থনৈতিক শোষণ বা শ্রেণী সংগ্রামের ওপরেই তার মনোযোগ কেন্দ্রীভূত করবেন না। একই সাথে শ্রেণী সংগ্রামের পাশাপাশি তাকে নন ইকোনমিক অপারেশনকেও বুঝতে হবে। বিশেষ করে এই চারটেকে, একটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ নেচার, যেটা আমি আগেই এতক্ষণ বললাম, 2 হচ্ছে গ্লোবাল কর্পোরেট ক্যাপিটাল, নিওলিবারালিজম এন্ড ক্লাস এক্সপ্লয়টেশন, 3 অপ্রেসড কমিউনিটিজ যেমন জেন্ডার, কাস্ট, আদিবাসী মাইনরিটিজ, আর 4 সাপ্রেসড ইন্ডিভিজুয়ালস। এই চারটির দিকেই আমাদের আক্রমণের বর্ষা ফলক মুছিয়ে ধরতে হবে। আর এখানে মনে রাখতে হবে যে ইনজাস্টিসটা শুধু ক্লাস এবং ইকোনমি থেকে আসে না। তবে হ্যাঁ, সব শেষেও আমি বলবো আমি কিন্তু মার্ক্সবাদকে ত্যাগ করার কথা একবারও ভাবছি না, ভাবতেও পারি না, অসম্ভব। কিন্তু মার্ক্সবাদের অনেক ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও মার্ক্সবাদকে নিয়েই আমাদের শোষিত নিপীড়িত মানুষদের লড়তে হবে, বাঁচতে হবে। এবং সেই জন্যে এই গ্লোবাল কর্পোরেট ক্যাপিটাল, এই যে ক্লাস স্ট্রাগল, এটাকে এখনো অবধি আমাদের কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। এটা ভুলে গেলে চলবে না যে প্রায়োরিটি থাকবে ওখানে। আর পার্টিকুলারলি কখন কোনটা প্রধান হবে, ক্লাস স্ট্রাগল না জেন্ডার আন্দোলন না দলিত আন্দোলন, সেটা নির্ভর করবে একটা বিশেষ পরিস্থিতি এবং সময়ের উপরে। আমি এখানেই শেষ করছি। আপনাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ প্রকাশ, শান্তনা, হ্যাঁ আমার বক্তব্য শেষ। কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন তো
আচ্ছা, প্রশ্ন এখানে এখানে একটি প্রশ্ন এসেছে, রাজীব লোচন বালা তিনি প্রশ্ন করেছেন। একটা হচ্ছে, দুটো প্রশ্ন। একটা হচ্ছে দলিত আর শূদ্র রাজনীতি কিভাবে বিকাশ লাভ করেছে এবং ভারতের বর্তমান পরিস্থিতিতে যেভাবে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বদলে যাচ্ছে, হ্যাঁ, তারই রেসপন্সে, তারই প্রতিক্রিয়ায় কিভাবে দলিত এবং শূদ্র রাজনীতি বদলে চলেছে বা বিবর্তিত হচ্ছে বা বিকাশ লাভ করছে। আর দ্বিতীয়টা হলো যে এই বেদ, অর্থশাস্ত্র, মনুস্মৃতি এগুলোতে বিবাহ সম্পর্কে যে জাত ভিত্তিক নিয়মাবলী আছে, যেগুলো ঐতিহ্যগত, ট্র্যাডিশনাল, সেগুলো কিভাবে ইন্টারকাস্ট বা ইন্টার রিলিজিয়াস রিলেশনশিপে সম্পর্কের ওপরে প্রভাব ফেলে, যেখানে দলিত এবং শূদ্র অন্যান্য কাস্টের সঙ্গে সংযুক্ত হয়। দেখো, এখানে আমি একটা কথা বলে নিই যে আমার নিজস্ব গবেষণা কিন্তু কাস্ট নিয়ে নয়, ফলে আমার জ্ঞান খুবই কম। ওই জন্য আমি প্রথমেই যাদের থেকে অনেক কিছু শিখেছি কাস্ট সংক্রান্ত, তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে নিয়েছি। তবু আমি এইটুকু বলতে পারি, আমি থিওরি পড়িয়ে এসেছি 40 বছর। থিওরি নিয়ে আমি যেটুকু ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে যে সামাজিক ও অর্থনৈতিক কনটেক্সটে আজকের ভারতে এই কিছু তো আধুনিকীকরণ ঘটেছে, কিছু শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মডার্নাইজেশন, these things have already taken place to some extent. There is no doubt about it, under the impact of Western modernity, especially colonial modernity. এখন ব্যাপারটা হলো যে the natural consequence of this transformation would have been the decay of caste system. But what we find is that the new political party system, the power contest, the scheduled caste, scheduled tribe, OBC, their growing participation in politics, the expanding voting rights, and although very little, to some extent, spread of education. All these things have not so much diluted the caste system. It is so deeply entrenched in Indian culture and society that instead of caste getting diluted, caste has penetrated into democratic politics. Democratic politics could have weakened caste system, caste rigidity. But
On the other hand, we find that caste system is so deeply rooted for 5,000 years or 3,000 years that, on the contrary, caste system has penetrated into the democratic politics. There is a good thing that the so-called lowered castes, they have experienced a kind of awakening about their power share, a share of power through their voting rights, through the appeal of the political parties, etc. On the other hand, in most cases, people have become divided along their caste lines, and they have voted the candidate belonging to their own caste. This paradox is very much notable. Secondly, regarding marriage, here also we find that Western education, introduction of colonial modernity, they to some extent impacted marriage. But again, in major parts of India, especially in the rural areas, still caste plays a crucial role in determining marriage. Intercaste marriage, interreligious marriage, these certainly they have been very much impeded by the rise of Hindutva-Vadi politics. In fact, any kind of religious fundamentalism, Hindutva-Vadi fundamentalism or Muslim fundamentalism, especially in Bangladesh, in Pakistan, in Afghanistan, under Taliban regime, everywhere you see these all kinds of fundamentalism stand in the way of further democratization of the marriage practices. And it is not only the case of India, everywhere in the world. Although in industrialized West, I know a large number of friends in Britain or Italy or USA, and a few in France. They have been able to assert their homosexuality or lesbianism or interreligious marriage. There is no caste systems, no question of caste. And interlinguistic community marriage and marriage, interracial marriage between a white and a black person or a yellow person, society has to some extent found these practices as acceptable. But in Indian society still, and perhaps day by day it is increasing, that society is not going to grant permission for
interreligious marriage. You know, we know a lot about love jihad. Actually, the marriage between a man and a woman, or a man and a man, or a woman and a woman, or an LGBTQIA plus person, in fact, the marriage between two individuals, I believe, is absolutely a question of individual liberty. The family, the society can certainly give their suggestions, opinions, but cannot impose anything against the will of the two individuals. That is a basic question. And our Indian Constitution, you go through it, in several pages you will find, especially in the preamble, you will find that individual liberty is very much valued. In fact, on the basis of this constitution, we have the system of marriage, civil marriage, or legal marriage, or registration of marriage. So, I would rather like to see these two questions in a situation of contest, in a situation of contest of power. On the one side, the deep-rooted caste and religious division, very much pervading our culture and mind, and on the other hand, the new ideas coming through Western education, the new ideas of Marxism, the new ideas reinforced by the Indian Constitution, particularly its preamble, and the new ideas, liberal ideas of Ram Mohan, the spirit of generosity of Vidyasagar, Nazrul, Savitribai Phule, Jyotiba Phule, of Periyar, Dr. B.R. Ambedkar, Netaji Subhash Chandra Bosu. These people and many other, I cannot remember the names of all people, they are Bhagat Singh, their contributions are there to encourage liberal ideas. And the reactionary rituals, actually any tradition has a glorious heritage of good things and a dark heritage of bad things. In India, it is the same. Certain glorious traditions are there, of course, while certain reactionary traditions are there in India. And we have to find out our own modernity. I'm borrowing the concept from Partho Chatterjee, Professor Partho Chatterjee, that we have to find out, explore, and build up our own modernity without imitating the West, without being guided by semi-colonial ideas, without being influenced by colonial modernity. Here we can refer to the lecture of Krishna Chandra Bhattacharya given in Uttarpara in 1928, Monone Swaraj. So, independence in thought. With that, we can build up and look for our own modernity based on the good elements of our own heritage and borrowing good elements from the West
from the other countries of the East, thus only any civilization can go ahead. But if you throw away all your progressive ideas and ideas of the social reformers and revolutionaries, if you are going to restore the reactionary ideas of Indian tradition, then it will lead to a kind of suicide. Thank you very much. এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রকাশ করেছেন, হোয়াট ইজ স্ট্রাগল ফর হেজিমনি ইন ইন্ডিয়া? বর্তমান সময়ে আধিপত্যবাদ কতটা প্রাসঙ্গিক ভারতে? হ্যাঁ, এখানে ব্যাপারটা হলো যে, খুব সংক্ষেপে আমি উত্তরটা দিই যে হেজিমনি গড়ে উঠেছে ভারতীয় শাসক শ্রেণীর, মানে দিস হেজিমনি is constructed by the ruling class, the elite in India, according to some the big bourgeoisie, according to some the comprador bourgeoisie, according to some the big landlords, etc. And a search for an alternative, a counter hegemony, a kind of socialist hegemony, progressive culture has already been undertaken by different progressive forces. There are NGOs, social reformers, different socialist and communist parties, etc. This struggle is going on. Maybe some secular, progressive, pluralistic, tolerant forces are trying to resist fundamentalism, both Hindu and Muslim. So it is quite possible that the struggle will continue in future years without any disruption or hesitation. আর আধিপত্যবাদ খুবই প্রাসঙ্গিক, কারণ এই আধিপত্যবাদটা আমাদের চিন্তার ক্ষেত্রে কাজ করছে অনেকটা, এবং সেটা আমরা তাই জন্য আমরা ন্যায্য মনে করছি এই অন্যায্য ব্যবস্থাটাকে। যে কোনো ইনজাস্টিস, যে কোনো অন্যায্য, অন্যায়, অবিচার, সেটাকে অন্যায় অবিচার বলে চিনতে গেলেও আমার দরকার ওই ফুকোর ভাষায় একটা বিকল্প ডিসকোর্স। হয়তো সেটা প্রান্ত থেকে উঠে আসবে, তবু তার পাশে দাঁড়িয়ে আমাকে ডমিন্যান্ট ডিসকোর্সের বিরোধিতা করতে হবে, এবং এভাবেই আমি একটা পাল্টা হেজিমনি গড়ে তুলতে পারবো। এই যে আধিপত্যবাদ রয়েছে, এটা যত রকমের অন্যায়গুলো আছে, মূলত আমি 4টে ভাগে ভাগ করেছি। এই অন্যায়গুলোকে ন্যায় বলে ভাবতে শিখিয়েছে। এটাই হচ্ছে এই হেজিমনির প্রাসঙ্গিকতা। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আজকের আলোচনাটি খুব সুন্দর হয়েছে এবং খুবই প্রাসঙ্গিক একটি আলোচনা। তো স্যারকে আবারও ধন্যবাদ। আলোচনা আমরা এখানেই শেষ করছি এবং আজকের আলোচনার আমাদের ইউটিউবে আপলোড করা হবে এবং সেই লিঙ্কটা আপনাদের সকলকে শেয়ার করা হবে। ধন্যবাদ।
ধন্যবাদ। শুভরাত্রি।